ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা পূর্বের কয়েকটি ক্লাস অন্তর্কলজ বা ডেরিভেটিভ নিয়ে করেছি। এখন আমরা ইন্টিগ্রেশন বা সমাকলনের উপরে আলোচনা করব। এই ইন্টিগ্রেশন বা সমাকলন কি? ফার্স্টে আমরা ওই ইন্টিগ্রেশনটা বেসিক কিভাবে আসছে সেটা একটু আলোচনা করি। সাপোজ মনে করো আমি একটা রেখা নিলাম এরকম বড়, এই রেখা বা রেখাংশটা এর যদি ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিই, ছোট ছোট, এই প্রত্যেকটা পার্ট, ধরো এটা D1, এটা D2, এটা D3, এরকম পরপর যদি আমি অসীম পর্যন্ত গিয়ে এগুলো সব যোগ করি, D1 প্লাস D2 D3 অসীম পর্যন্ত, তাহলে এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা সমান আমি সামেশন চিহ্ন দিয়ে এই 1 মানে এখানে এইটা আমি I ধরে নিতে পারি, 1 টু ইনফিনিটি দিয়ে DI করে দিতে পারি। এইটা যেটা প্রকাশ করা হলো এটাকে আমরা সামেশন বলি। তাহলে আমরা খুব বড় একটা টুকরোকে ছোট ছোট অনেকগুলো সমস্যা দেখিয়ে ছোট ছোট পার্টে ভাগ করে তার সমষ্টি বার করলাম। তাহলে এই যে প্রতিটি টুকরো হলো, এইটাকে আমরা যদি y একটা সংখ্যা হতো, y এর 5 6 7 যাই হোক, এই যে সংখ্যা বা নাম্বারটা এটা একটা ভ্যারিয়েবল নিয়েছি, চল সংখ্যা। এই চল সংখ্যাটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, খুব ক্ষুদ্র পার্ট। তাহলে এর ক্ষুদ্র পার্ট আমরা কি dy বা আরো একটা dy, আরো একটা dy, আরো একটা di যদি অসংখ্য এরকম যোগ করে দিই অসীম পর্যন্ত, মানে এই y এর ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট dy dy সেই পার্টগুলো সব যোগ করলে আমার ওয়াইটা পাবো, মানে টোটাল ওয়াইটাকে তো টুকরো টুকরো করে দিচ্ছি, তাহলে এইটা সব যোগ করে দিলে ওয়াই পাবো। এবার এইটাকে আমরা লিখতে পারি সামেশন দিয়ে আমরা এই dy করে দিতে পারি, আর সামেশন dy এই সামটা বা সামেশনের এই যে s, এই sটা যদি আমরা একটু মডিফাই করে ম্যানিপুলেট করে লিখি sটা, তাহলে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটা দিয়ে আমরা যদি dy করি এটার ভ্যালু y হয়। এবারে এই y এর সঙ্গে একটা c আসে, এই c ব্যাপারটা নিয়ে পরে আমি ডিসকাস করছি। মানে এটা একটা y প্লাস c আসে, তাহলে আমরা এই যে এই চিহ্নটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। এই যে ইন্টিগ্রাল সাইন আর এই যে টোটাল যে ক্যালকুলেশন করে এই যে সিস্টেমটা, ওই পুরো পদ্ধতিটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের বাংলায় বলছে সমাকলন, আর ইন্টিগ্রাল এটা হচ্ছে সিম্বল বা সমাকল চিহ্ন, এটা ইন্টিগ্রাল এটা। তাহলে এই যে চিহ্নটা এলো ওই সামেশনের এস লেটারটা মডিফাই করে এটা এসছে এই চিহ্নটা। আচ্ছা, এখানে ফিজিক্সে তোমরা ওই চিহ্নটা এরকম ধরনের একটা লুপ দেখতে পাবে, দেখবে এই লুপটা। এটা কেন দেয়? এটা দেওয়ার অর্থ হচ্ছে ওই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোর যোগফলটাকে প্রকাশ করার জন্য এটা। তাহলে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি? কিছু পার্টের যোগফল, সেই পার্টটা কতটা পর্যন্ত হবে? অসীম পর্যন্ত। তার মানে অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের যোগ করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন দিয়ে সেটা প্রকাশ করব। এবারে এই ইন্টিগ্রেশনটা একটা রেখাংশের হতে পারে বা রেখার হতে পারে, আবার ইন্টিগ্রেশনটা মনে করো
এটা একটা সমতলিক ক্ষেত্র, সমতলিক ক্ষেত্র। এটার এই চিত্রটার কোনো জ্যামিতিক আকার নেই, তাহলে এটা হচ্ছে অসম। তাহলে অসম একটা সমতলিক ক্ষেত্র, এর ক্ষেত্রফল বার করতে গেলে তাহলে আমরা এই ছোট ছোট মানে টুকরো, ধরো এইটুকু, তারপরে আরেকটু পার্ট, আরেকটু পার্ট, এইভাবে প্রত্যেকটা টুকরো ওরকম যোগ করে করে দিয়ে টোটালটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আর জ্যামিতিক আকার থাকলে, ধরি আয়তক্ষেত্র থাকলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা বৃত্ত থাকলে পায়ের স্কয়ার, আমরা যেভাবে ক্ষেত্রফল বের করেই নেব। কিন্তু যদি এরা অসম থাকে তখন কোনো সূত্র পাবো না, তাহলে জ্যামিতিক চিত্র সসীম মানে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয় আর অসম হয়। তা যেটা নির্দিষ্ট বা সুষম আকার সেখানে আমরা সূত্র লাগাতে পারি, আবার ইন্টিগ্রেশনও লাগাতে পারি। কিন্তু অসমর ক্ষেত্রে সূত্র লাগানো যাবে না, একমাত্র ইন্টিগ্রেশনে তার ক্ষেত্রফল বের করতে পারি। বা মনে করো একটা অসম বস্তু, ভাঙা পাথরের টুকরো, ইটের টুকরো, তাদের যদি আয়তন বার করতে বলে, তাহলে সেই আয়তনের ক্ষেত্রেও, আয়তন বলতে পুরো যতটা স্থান দখল করে থাকে, তাহলে যদি অসম এবড়ে খেবড়ে একটা বস্তু হয়, তাহলে তার আয়তন বার করতে গেলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার আয়তন বার করে টোটালটা একসঙ্গে যোগ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি বললাম? ইন্টিগ্রেশন হচ্ছে আমার ক্ষুদ্র ক্ষুদ্র অসীম সংখ্যক পার্টের যোগফল। সেই যোগফলটাকে আমরা সামেশন বলি, সাম বলি। এই সাম অফ লিমিটিং ভ্যালু, ধরো y বললাম, y এর সেই dy dy যোগ করে ইন্টিগ্রেশন dy সমান y বললাম, তাহলে ওই যে dy dy ওগুলো সব লিমিটিং ভ্যালু, ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালু সব একসঙ্গে যোগ করে হচ্ছে সামেশন। এবারে ইন্টিগ্রেশনটা দুটো পার্টে ভাগ করা যায়, ইন্টিগ্রেশনটা দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, আর আরেকটা হচ্ছে ডেফিনাইট। এই ইনডিফিনাইট মানে এটা হচ্ছে যার মানটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, তাহলে এইটাকে বলা হয় অনির্দিষ্ট, আর এটাকে বলছি আমরা নির্দিষ্ট। এই পার্টটা আমরা সেকেন্ড পার্টটা পরে আলোচনা করব, ফার্স্ট পার্টটা নিয়ে আজকে আবার এই যে ইনডিফিনাইট যে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল, এটা কিভাবে হচ্ছে। এবার আসি, ইন্টিগ্রেশন তো বললাম সামেশন, ওটা ফার্স্ট। সেকেন্ড আর একটা বলছি, সাপোজ মনে করো এ স্মল fx প্লাস c, এইটাকে আমি ডেরিভেটিভ করছি, ddx অফ স্মল fx প্লাস c। এই ডেরিভেটিভ করে একটা রেজাল্ট পেলাম ক্যাপিটাল fx। এবার এই ক্যাপিটাল fx যেটা পেলাম, যদি এইটার আমরা ইন্টিগ্রেশন করি এইটাকে, তাহলে fx দিয়ে যখন ইন্টিগ্রেশন করব একটা dx নিয়ে, তখন আমার এইটা বেরোবে fx প্লাস c। তার মানে যে ফাংশনটাকে, এই ফাংশনটাকে আমি ডেরিভেটিভ করে যে রেজাল্টটা পেলাম, এটা একটা ফাংশন আমি ইমাজিন করেছি, কল্পনা করে নিয়েছি। ওই ফাংশনটাকে যদি আরেকবার আমরা ইন্টিগ্রেশন করি, তখন আমরা ওই পূর্বের যে ফাংশনটা ডেরিভেটিভ সেটা পাবো। তাহলে এই যেটা করা হলো, এইটাকে বলছে, এইটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন। তাহলে ইন্টিগ্রাল অফ ক্যাপিটাল fx, এইটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড। আর এই যে dx, এইটা
হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে এই ক্যাপিটাল এফএক্স এর যে আমরা ইন্টিগ্রেশন করছি আর এই পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেশন বলছি। তাহলে এই যে সিস্টেমের ইন্টিগ্রেশনটা এফএক্স কে বলছে ইন্টিগ্র্যান্ড, ডিএক্স টা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা এফএক্স কে ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু এক্স, আর এর সাহায্যে আমরা যেটা পেলাম এইটাকে বলছে ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রাল বলতে পারি, বা এর আরেকটা নাম আছে প্রিমিটিভ, PREMITIV। এই প্রিমিটিভ বা এটা আদি রূপ বলছে বাংলায়, আদি রূপ। এই প্রিমিটিভ শব্দটার সঙ্গে অনেকে পরিচিত নয়, এইগুলো অনেকে মোটামুটি জানা বা শুনেছে। তো এখানে এই যে ইন্টিগ্রাল হচ্ছে এফএক্স, আর এই সিটা নিয়ে তো আমি এখনো কিছু বলি নাই, সির ব্যাপারটা পড়ে আসছে। তাহলে এই সিস্টেমটা বলছি ইন্টিগ্রেশন। তাহলে কোন ফাংশনকে ডেরিভেটিভ করে যে রেজাল্ট আসে তাকে ইন্টিগ্রেশন করে দিলে আমরা ওই ফাংশনটা পাবো। তাহলে ইন্টিগ্রেশনটা টোটাল ডেরিভেটিভের একটা উল্টো প্রসেস। তাহলে ওইটাকে আমরা বলতে পারি কি রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনের আরেকটা নাম আমরা কি বলতে পারি ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশন ইজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ ফাংশনের হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশনটা কোন ফাংশনের কি বলতে পারি অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারি। তাহলে আমি যদি একটা ফাংশন দিয়ে বলি ফাইন্ড দ্য অ্যান্টি ডেরিভেটিভ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু সামথিং, মানে কোনো একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আমি কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করতে বললে সেটা আমি আমার ল্যাঙ্গুয়েজটা দুটো তিনটে টাইপ দিতে পারি। বলতে পারি ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন অফ এত নাম্বার ওয়ান, বা ইন্টিগ্রেশন ওয়ার্ডটা না দিয়ে আমি বলতে পারি ফাইন্ড দ্য প্রিমিটিভ অফ এত, বা ফাইন্ড দ্য অ্যান্টি ডেরিভেটিভ বা এত, বা ফাইন্ড দ্য অ্যান্টি ডিফারেন্সিয়েশন অফ এত। তাহলে আমার যে একই ওয়ার্ড এগুলো সিনোনিম বলছি আর কি, ইন্টিগ্রেশনের সিনোনিম, মানে ওখানে ওইগুলো ইউজ করতে আমরা পারি। এবার আসি এই যে বললাম ইন্টিগ্রাল সিম্বল, এইটাকে বলছি ইন্টিগ্র্যান্ড, এইটাকে বলছি ইন্টিগ্রাল, আর এর উচ্চারণটা কি হবে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স। কিন্তু আমরা অনেকে উচ্চারণ করি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে পুরো সিস্টেমটা পদ্ধতিটা, আর এটাকে বলবে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার আসি এই সিটার ব্যাপারে। সিটা বলছে ধ্রুবক সংখ্যা, সিটা বলছে ধ্রুবক। এই ধ্রুবকটা অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট, ইংরেজিতে বলা হয় অরবিটারি, অরবিটারি কনস্ট্যান্ট। কেন অনির্দিষ্ট বলছে সিটা, ওই সির ব্যাপারটা এবার ডিসকাস করছি। দেখো সাপোজ আমরা ddx অফ x স্কয়ার প্লাস 0 এইটা ডেরিভেটিভ করলে কি হবে 2x, আবার ddx অফ x স্কয়ার প্লাস 1 করলে এটাও 2x, ddx অফ x স্কয়ার মাইনাস 1 এটাও 2x, ddx অফ x স্কয়ার প্লাস 2 is equal to 2x। তাহলে আমরা এই এতগুলো ফাংশনকে এবারে এই যে 0 1 2 3 এখানে c এর ভ্যালু 0 1
-1 2 এক কথায় c belongs to r মানে c এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তাহলে তার প্রত্যেকটা ডেরিভেটিভ এটা হচ্ছে তার মানে এইটার যখন আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন 2x dx আমরা ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে করি আর ইন্টিগ্রেশন ওরকম একটা ভ্যারিয়েবল থাকে আমরা এটা x এর সাপেক্ষে করছি 2x এর ইন্টিগ্রেশন করছি x এর সাপেক্ষে তাহলে ইন্টিগ্রাল অফ 2x dx এটার ভ্যালুটা তাহলে আমার এটা হবে x² + 0 আবার এটার যদি করি ইন্টিগ্রাল অফ 2x dx এটা কি হবে x² + 1 আবার এটার যদি করি আমরা ইন্টিগ্রাল অফ 2x dx এটা হবে x² - 1 আর এটা ইন্টিগ্রাল অফ 2x dx এটা হবে x² + 2 তাহলে আমরা একই মানে ফাংশন 2x কে যখন আমরা ইন্টিগ্রেশন করলাম পুরো সিস্টেমটা ইন্টিগ্রেশন যখন করে দিলাম একটা বের হলো x² একটা x² + 1 একটা x² - 1 x² + 2 তাহলে এইগুলোকে যদি আমরা c মনে করি এটা c এটা c c এটাও c তাহলে এই ক্ষেত্রে আমার c টা কোনো নির্দিষ্ট মান গ্রহণ করছে না তো ওই জন্য c টা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক অরবিটারি কনস্ট্যান্ট মানে পরিবর্তনশীল ধ্রুবক মানে ধ্রুবকটা পরিবর্তন হবে কিন্তু আমরা জানি তো চল পরিবর্তন হয় তার মানে কি চল আর এই ধ্রুবকটা একই না চল আর ধ্রুবক একই হবে না এই যে চলটা x বা x² এটা ঘাত 2 তাহলে চলের মান যেটা হবে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি x² 2x পাবো কিন্তু এর পাশে 0 যে চলটা সেটা ডেরিভেটিভ অলওয়েজ কি হয়ে যাচ্ছে 0 বা এরও ডেরিভেটিভ 0 1 2 প্রত্যেকটা ডেরিভেটিভ 0 চলে আসে তাহলে ওটা তাহলে ভ্যারিয়েবল হিসেবে আমরা ধরতে পারি না তাহলে c টা যে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্টটা আমার ভ্যারিয়েবল নয় আবার ফিক্সড কনস্ট্যান্ট নয় তাদের ঠিক মাঝামাঝি মানে পরিবর্তনশীল ধ্রুবক এটি মাথায় রাখবেন এবারে এই পরিবর্তনশীল ধ্রুবক হওয়ার জন্য এই 2x dx এর যে মানটা 2x dx এর ইন্টিগ্রেশন করলে যে মানটা আর এই যে মানটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে কোনো ফিক্সড মান নেই তার মানে ফাংশন আমার 2x dx কিন্তু তার যখনই ইন্টিগ্রেশন করছি প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে কিসের জন্য c এর জন্য আর ওই c এর জন্য পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এই মানগুলো নির্দিষ্ট পাচ্ছি নাই আর নির্দিষ্ট না পাওয়ার জন্য এইটাকে বলছি আমরা অনির্দিষ্ট সমাকলন তাহলে আমার টপিক কি ছিল অনির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন কেন বলছি ওই c এর মানটা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট ধ্রুবক বলে ওই জন্য এই সমাকলনগুলোর নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর পরবর্তী অধ্যায়ে যখন নির্দিষ্ট সমাকলন করব তখন c টা কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে ক্লিয়ার এবারে যেটা বললাম তাহলে c সম্পর্কে একটু মাথায় রাখবে এই c এর উপরে আর একটি টপিক শুধু আলোচনা করি আমাদের যদি বলে স্যার যে এইটা যে 2x এর ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন 2x dx সমান আমার হচ্ছে x² এটার জন্য ফার্স্ট স্টেপটার জন্য আমার হচ্ছে একটা 0 আবার ঠিক একই রকম এইটার যখন করতাম কি হতো x² + 1 আবার x² - 1 আবার x² + 2 এতগুলো আমার এসছে আমরা যদি এইটাকে আমার যদি গ্রাফ আঁকতে বলে যদি বলি স্যার এইটাকে গ্রাফ এর সাহায্যে কিভাবে প্রকাশ করব ইন্টিগ্রেশনের গ্রাফ কেমন হবে
তাহলে ইন্টিগ্রেশন 2x dx এইটার যে কনগ্রুয়েন্ট ফর্মটা বা ইকুইভ্যালেন্ট ফর্মটা কি আসছে, এইগুলোই তো, যেহেতু ইকুয়াল আছে তার মানে কি, তাহলে x স্কয়ারের যেটা গ্রাফ হবে 2x dx এর গ্রাফ সে একই হবে। তার মানে গ্রাফ অফ ইন্টিগ্রাল 2x dx এটা কেমন হবে, y অ্যাক্সিস নিলাম, x অ্যাক্সিস নিলাম, যে ফার্স্টে আমি এইটা আঁকতে পারি, তাহলে আমার ওইটা হচ্ছে এরকমই একটা গ্রাফ x স্কয়ার প্লাস 0, তারপর x স্কয়ার প্লাস 1 এক ধাপ আগে 1 এ উঠবে, তাহলে এইটা ঠিক এরকমই যাবে, এইটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, তাই x স্কয়ার প্লাস 2 আরো 2 ধাপ উপরে, এইটা হবে আমার x স্কয়ার প্লাস 2, তারপর x স্কয়ার মাইনাস 1 এক ধাপ নিচে চলে আসবে, তাহলে এটা x স্কয়ার মাইনাস 1 এই গ্রাফটা। তাহলে এখানে আমার প্রশ্ন, বা এটা যদি আরেকটা থাকতো x স্কয়ার মাইনাস 2, তাহলে আরো একটা ধাপ এর নিচে চলে আসতো, দিয়ে হলো x স্কয়ার মাইনাস 2। এই গ্রাফগুলো প্রত্যেকটা মধ্যে ডিফারেন্সটা, দূরত্বটা সেম হয়ে যাবে, কিন্তু প্যারালাল, এটা হচ্ছে সরল রেখা নয়, এটা বক্ররেখা, কিন্তু এই দুটো বক্ররেখার মধ্যে ডিফারেন্সটা সেম হবে। তাহলে এই বক্ররেখাগুলোকে প্যারালাল বলতে পারি, মানে বক্রের সাপেক্ষে প্যারালাল, সমান্তরাল। তাহলে এই ধরনের গ্রাফগুলো প্রত্যেকটা একটাই প্রকাশ করে, ওই জন্য এটাকে বলা হয় ফ্যামিলি অফ গ্রাফ, বা এগুলো কার্ভ। তো গ্রাফ বলতে গ্রাফের সাহায্যে আমরা কার্ভ বলতে পারি, CURV, কার্ভস, ফ্যামিলি অফ কার্ভস বলতে পারি, বা কার্ভস শব্দটা না দিয়ে ফাংশনও বলতে পারি, কারণ প্রত্যেকটা এক একটা ফাংশন। তো তাহলে ফ্যামিলি অফ ফাংশনস বা ফ্যামিলি অফ কার্ভস, এই যেটা হলো এটা কিন্তু এই 2x dx এর, তার মানে ইন্টিগ্রেশনের গ্রাফ মানে কি হয়, ফ্যামিলি অফ কার্ভস অর ফ্যামিলি অফ ফাংশনস, এটি মাথায় রাখবে। এবারে এখানে কোন একটা পয়েন্ট x অ্যাক্সিসের উপর, সাপোজ 1, এই 1 পয়েন্টের উপরে যেরকম টানি, তাহলে এই যে পয়েন্টগুলো, এই প্রত্যেকটা পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট করি, ট্যানজেন্ট মানে কি, স্পর্শক, তাহলে এই স্পর্শকগুলো প্রত্যেকটা স্পর্শকের আমার মানটা সেম হবে। তাহলে স্লোপ অফ কার্ভ, যতগুলো কার্ভের স্লোপ বা গ্রেডিয়েন্ট সব কিছু কি হবে, সেম হবে, এটি মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে এই সি এর উপরে ডিপেন্ড করে আমার কার্ভগুলো এলো, বোঝা গেল। তাহলে এইভাবে ইন্টিগ্রেশনের গ্রাফ হয়। এটা তো আমি ধরলাম 2x, যদি x স্কয়ারের গ্রাফ হতো, আর একটি গ্রাফ দেখিয়ে দিই, সাপোজ ইন্টিগ্রেশন x স্কয়ার dx, এটাকে করলে আমরা প্রাইমারি সূত্র অনুযায়ী পাবো এরকম x³ + c, এরকমই আমরা পাবো, এই c টা হচ্ছে আমার। তাহলে এইটার গ্রাফ মানে এইটার গ্রাফ, তা ওইটার গ্রাফ করতে গেলে আমার এই c এর উপরে, c যখন 0 হবে তখন আমার কার্ভটা এরকমই হবে, c টা যখন আমার 1 হবে একটু উপরে চলে যাবে, তাহলে এরকমই যাবে, 2 হলে আরেকটু উপরে যাবে, -1 হলে এরকম যাবে, -2 হলে এরকম যাবে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন x² dx এর গ্রাফ। তাহলে ইন্টিগ্রেশনের গ্রাফ কেমন আলোচনা করলাম, যে ওই ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা আসবে তারই গ্রাফ মানে ইন্টিগ্রেশন গ্রাফ। ক্লিয়ার? তাহলে এই যেটা আলোচনা করলাম একটু মাথায় রাখবে। তাহলে ফার্স্টে আমি কি বলেছিলাম, যদি ddx অফ স্মল x প্লাস c এর ডেরিভেটিভ করে ক্যাপিটাল fx পাই আমরা, তাহলে এর ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রাল fx dx ইজ ইকুয়াল টু fx প্লাস c বলবো, c টা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এক্ষেত্রে আমরা
এই dx টাকে কি বলেছি ভ্যারিয়েবল তাহলে এই যে ভ্যারিয়েবলটা এইটার উপর ডিপেন্ড করে যদি আমরা ইন্টিগ্রেশনের একটা প্রাইমারি সূত্র এরকম জানতাম কি, ধরো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এইটা তার আগে আমরা এটা করি x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c, যদি এইটাকে বা নিচে n প্লাস 1 এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ddx অফ এটার ডেরিভেটিভ করব, এই 1 বাই n প্লাস 1 ধ্রুবক এটা বাইরে থাকে, আর এটার ডেরিভেটিভ মানে কি জানি আমরা, এইটা ইনটু মানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 আর c এর ডেরিভেটিভ 0, তাহলে এইটাতে কেটে গেলে আমার এখানে কি দাঁড়ালো x টু দি পাওয়ার n। তাহলে এইটার ডেরিভেটিভ করলে যদি এইটা আমার আসে, তাহলে এইটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার এইটা চলে আসবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখানে যে আমরা ইন্টিগ্রেশনটা করলাম, কার ইন্টিগ্রেশন করলাম x টু দি পাওয়ার n কে, তাহলে এটাকে আমরা এরকম কোশ্চেন তো লিখতে পারি ফাইন্ড দা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল, ফাইন্ড দা ইন্টিগ্রাল ভ্যালু of x to the power n with respect to x, মানে x to the power n এর ইন্টিগ্রেশন করব with respect to x এর সাপেক্ষে, তাহলে আমার এইটা হচ্ছে রেজাল্ট। এখানে মনে রাখবে এই যে x টা কিন্তু ভ্যারিয়েবল, তাহলে এটাও ভ্যারিয়েবল। আমি যদি অঙ্কটা এরকম দিয়ে দিতাম, সাপোজ এইটা ধরো ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dA, চলো এটার ভ্যালুটা কি, এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু উইথ রেসপেক্ট টু a হচ্ছে, এটা উইথ রেসপেক্ট টু a, তাহলে এখানে যখন রেসপেক্ট টু x হয়েছিল x টা এখানে কি ভ্যারিয়েবল, তাহলে এটা যখন a হয়েছে তাহলে এটা তখন আমার ভ্যারিয়েবল হবে আর x টা তখন আমার কনস্ট্যান্ট হচ্ছে, ক্লিয়ার, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এখানে তখন আমার ওই ফর্মুলাটা হবে a টু দি পাওয়ার x প্লাস 1 বাই x প্লাস 1 প্লাস c, এখানে x টা কিন্তু ভ্যারিয়েবল হিসেবে নয়, x টা তখন কনস্ট্যান্ট। তাহলে এগুলো বুঝতে হবে কার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করছি, আমার ভ্যারিয়েবলটা কি, ক্লিয়ার। তাহলে এই যতগুলো বললাম মোটামুটি একটু মাথায় রাখবে। এবার আসি ওই যে ভ্যারিয়েবলটা, আমি একটা অন্য টাইপের ম্যাথ দিতে যে ফাইন্ড দা, সাপোজ মনে করো ফাইন্ড দা primitive of x square plus 2 with respect to x square plus 1। আচ্ছা এই প্রিমিটিভ মানে কি, মানে আমার ইনডাইরেক্টলি বলে দিচ্ছে ওটাকে ইন্টিগ্রেশন করতে, তার মানে আমরা ইন্টিগ্রেশন করব কার অফ x স্কয়ার প্লাস 2 উইথ রেসপেক্ট টু কি x স্কয়ার প্লাস 1। আমরা যখন x এর সাপেক্ষে করতাম উইথ রেসপেক্ট টু x তখন লিখেছিলাম কি dx, ডিটা আগে নিয়েছিলাম, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এইটার যদি ইন্টিগ্রেশন হয় তাহলে ইন্টিগ্রাল of x square plus 2 with respect to মানে d নেব respect to কি x square plus 1। এই d মানে কি বোঝায়, d মানে আমাদের ডেরিভেটিভ বোঝায়। তাহলে এখানে আমরা এই ইন্টিগ্রেশনের একটা পার্ট আছে সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন পদ্ধতি, তো আমি সেটা যাচ্ছি না এখন, আমি জাস্ট এইটি আলোচনা করছি। এই যে x স্কয়ার প্লাস 1 এটাকে সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, এটা যদি t ধরে নিই,
তাহলে 2 এর জায়গায় 1 + 1, তাহলে এটা লিখতে পারি এরকম ইন্টিগ্রাল t + 1 আর এটা dt। এটা করে তাহলে যে x² + 1 টাকে t আমি ধরেছি, ওটা কিন্তু ভেরিয়েবল, তাহলে এখানেও এটা ভেরিয়েবল হচ্ছে t টা, তাহলে t + 1 dt। এইটা ইন্টিগ্রেশন করতে গিয়ে প্লাসটাকে এটাকে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি, প্লাসটা মাঝে রেখে দুটো পার্টে ভাগ, মানে ইন্টিগ্রেশন t dt প্লাস ইন্টিগ্রেশন 1 ডট dt। তাহলে এই ক্ষেত্রে যেমন x dx এর ইন্টিগ্রেশন কি ছিল, x² / 2 প্লাস, তাহলে এটা ওরকম কি হবে t² / 2 প্লাস যে c টা বা c1 টা এটা আমি এখন লিখছি না, এটা পরে। আর ইন্টিগ্রেশন dt মানে ফার্স্টে আমি ডিসকাস করছিলাম যে ইন্টিগ্রেশন dt মানে t এর ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালুগুলোর সমষ্টি, মানে লাস্টে t হবে, তাহলে সেটা হচ্ছে t প্লাস এখানে c টা নিয়ে নিলাম, এই c1 আর এখান থেকে একটা c2, এটার থেকে একটা কনস্ট্যান্ট c1 আসবে, একটা c2 আসবে, দুটো মিলে একটি c করলাম। তাহলে এই যেটা এলো এখানে, এবারে t এর জায়গায় আমরা এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমার এই প্রিমিটিভটা হলো, মানে ইন্টিগ্রেশনটা বেড়ে গেল। এবার এখানে আমার একটা লজিক বা এখান থেকে একটা মেথড আমি আলোচনা করেছি কি, যদি এরকম গ্রুপে প্লাস দিয়ে থাকে তাহলে সেগুলো তাহলে আলাদা আলাদা পার্টে ভাগ করা যায়, বিয়োগ থাকলেও এভাবে বিয়োগ দিয়ে বা যোগ দিয়ে একসঙ্গে থাকলে সেটাও পার্টে পার্টে ভাগ করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু এরা আলাদা আলাদা পার্টে কোনোদিন হয় না। গুণ আর যদি ভাগ থাকে ইন্টিগ্রেশনে এরকম ভাবে আলাদা আলাদা পার্ট হয় না। যেমন একটা বুঝাই, ধরো ইন্টিগ্রেশন fx আছে আর gx আছে dx, তাহলে এটাকে কেউ যদি লিখে ইন্টিগ্রেশন fx dx ইনটু ইন্টিগ্রেশন gx dx, এটা একদম পুরো রং, এটা হবে না। তাহলে আমরা প্লাস আর মাইনাসটাকে আমরা পার্টে পার্টে ভাগ করে ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি, গুণ আর ভাগে হবে না, এটি মাথায় ঢুকাবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম একটু প্র্যাকটিস করবেন। এক মিনিট। এরপরে আমরা আসি ওই ইন্টিগ্রেশনের যেগুলো আলোচনা করছিলাম, কি কি আলোচনা করলাম, কনস্ট্যান্টের উপরে করলাম, আর লাস্টে ইন্টিগ্রেশনের ওই ধ্রুবকটার উপরে। আচ্ছা, এরপরে একটা एग्जांपल নিচ্ছি। সাপোজ যখন আমরা ইন্টিগ্রেশন dy কে y বললাম, তাহলে যদি ইন্টিগ্রেশন d log x থাকে তাহলে এইটা অনুযায়ী কি হবে, এখানে y টা যেমন বসলে এটা কি হবে, এটাও আমরা ডাইরেক্ট log x বলব। তাহলে d of log x মানে log x, এগুলো মাথায় রাখবেন। এবারে আসি আমরা ইন্টিগ্রেশন x dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এই যে ফর্মুলাটা, এইটা x এর জায়গায় আমরা যদি অন্য কোনো লিনিয়ার ইকুয়েশন নিই, কারণ x এটা যদি y সমান x ধরি, y সমান x এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন হবে এটা। আর লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ এইটার ক্ষেত্রে এরকম বা প্লাস 1 মাইনাস 1 যাই হোক এরকম সব হবে। তাহলে এই যে লিনিয়ার ইকুয়েশন x এর জায়গায় আমরা লিনিয়ার ফর্ম রাখতে পারি। লিনিয়ার ফর্ম কেমন, যেমন ax + b সাপোজ, তাহলে এইটার জায়গায় আমরা যদি ax + b ইন্টিগ্রাল dx লিখি,
তাহলে এটা যেমন x টু দি পাওয়ার হয়েছে, এটা কি হবে ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1। যদি এটা n এর জায়গায় 1 থাকে, এটা সরি n এটা দেয়া হয়নি n, এটা x টু দি পাওয়ার n dx এটা যদি হয়, তাহলে এখানে ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আর এই যে ax প্লাস b টা, এইটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, এটা 0, এই a টা এখানে ভাগ হয়ে যাবে, ব্যাস এটি মাথায় রাখবে। আর আমাদের প্লাস 3 যেমন ছিল ওটা থাকবে। তাহলে ax প্লাস b এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, আর এটা যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন হতো সেভাবে এখানে বসানো যেত না, এটি মাথায় রাখবে। যদি এই জায়গাটায় x এর জায়গাটায় কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থাকতো, সাপোজ যদি এরকম হতো x স্কয়ার প্লাস 2x প্লাস 6 হোল টু দি পাওয়ার n দিয়ে dx, তখন আর এটা হবে না। ক্লিয়ার? তাহলে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ওটা করতে পারি। আর একটা एग्जांपल দি, সাপোজ ddx অফ e টু দি পাওয়ার x এর আমরা ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x পাই, আবার ddx অফ e টু দি পাওয়ার x প্লাস c এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x পাই। তাহলে এইটার যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x dx, তাহলে e টু দি পাওয়ার x প্লাস c হবে। এই e টু দি পাওয়ার x প্লাস c, এই x টা হচ্ছে আমার লিনিয়ার ফর্ম, ও যদি ax প্লাস b এখানে লিখে দিই, সাপোজ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax প্লাস b dx, এখানে লিখবো না কারণ এটা একটা ভ্যারিয়েবল, জাস্ট x। তাহলে এটা আমার ঠিক এই ফর্মুলা অনুযায়ী e টু দি পাওয়ার ax প্লাস b হোল ডিভাইডেড বাই, এখানে এটা ডেরিভেটিভ করলে a আসবে, সেই এটা ভাগ হবে প্লাস। এবারে এই জায়গাটায় mx হলে সাপোজ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, তাহলে এটা কি হয়ে যাবে e টু দি পাওয়ার mx, আর mx এর ডেরিভেটিভ m প্লাস। তাহলে এগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা, তার মানে যে ফাংশনের ডেরিভেটিভ করে যে রেজাল্ট আসবে তার ইন্টিগ্রেশন হবে এটা। তাহলে ddx অফ sin x আমরা কি জানি, ddx অফ sin x, ddx অফ sin x আমরা জানি cos x, তাহলে ইন্টিগ্রাল cos x dx ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি হবে sin x প্লাস c, এই c টা আমাদের নিতে হবে। তাহলে এই যে যতগুলো বললাম এগুলো হচ্ছে ওই ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো থাকে তার ইন্টিগ্রেশনটা, ওই জন্য এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশনকে কেন বলছি অ্যান্টি ডেরিভেটিভ, কারণ ডেরিভেটিভ করলে যেটা আসে ঠিক তার ইন্টিগ্রেশন করলে ওর উল্টোটি চলে আসবে, ডেরিভেটিভের ফাংশনটা চলে আসবে। ক্লিয়ার? এবার একটা আমি ইন্টিগ্রেশন দিই, সাপোজ আমরা ওই যে সূত্রগুলো আমি বারবার আলোচনা করেছি বা ডেরিভেটিভ করেছি, ধরো ইন্টিগ্রেশন x dx, বারবার এটাই তো বলেছি অনেকবার। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এই যে n প্লাস 1, এখান থেকে n টা যদি মাইনাস 1 হয়, তাহলে মাইনাস 1 হলে এটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, মানে নিচে 0 হয়ে গেলে এটা তো আনডিফাইন্ড, অসংজ্ঞাত। তাহলে এই যে ফর্মটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা n is equal to 1 এর জন্য কিন্তু হবে না। তাহলে n is equal to 1 এ এটা সরি n is equal to কত হলো -1, n is equal to -1 এর জন্য এই ফর্মুলাটা কিন্তু আমার হচ্ছে না। তাহলে এইটা একবার দেখব কি, ধরো ইন্টিগ্রেশন 1/x dx, এটাকে করলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -1 dx, তাহলে এইটাকে আমরা যদি এই ফর্মুলায় লাগাই, তাহলে x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1 প্লাস c, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে।
ক্লিয়ার? আনডিফাইন্ড হচ্ছে। ওই জন্য এই যে ফর্মুলাটা ইন্টিগ্রেশন 1/x dx এই সূত্রটাই লাগছে না, তাহলে এটা ইন্টিগ্রেশন dx বাই x, এটাকে আমরা log mod x প্লাস c বলতে পারি। mod x কেন লিখছি? এই জন্য log এর পাশে অলওয়েজ সবসময় পজিটিভ মানটা থাকবে, নেগেটিভ হয় না। তাহলে এই যে log mod x প্লাস c, এটাই আসছে কি করে? আমরা এটাই জানি তো, ddx of log x is equal to 1/x। তাহলে এই তো ইন্টিগ্রাল 1/x dx, তাহলে log ওটা mod x টা দিই আর প্লাস c টা দিই। এবার এই জায়গাটা যদি চেঞ্জ করে দিই, যদি করি আর কি, সাপোজ ইন্টিগ্রেশন dx বাই ওই x এর জায়গায় ax প্লাস b নিয়ে নিলাম, নিতে পারি কারণ x মানে লিনিয়ার ফর্ম, আমি যত লিনিয়ার ইকুয়েশন নিতে পারি, ধরো ax প্লাস bx, সরি a প্লাস b ইনটু x প্লাস c মানে x প্লাস b ফর্ম, তাহলে এটার ক্ষেত্রেও ওই একই হবে log mod ax প্লাস b বাই, এই ক্ষেত্রে এই যে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে a আসবে আমার, তাহলে বাই a প্লাস c। ক্লিয়ার? তাহলে এই যে যতগুলো বললাম, এই জায়গাটা যদি একটু চেঞ্জ করে দিই, না যদি এরকম নিই ইন্টিগ্রেশন a বাই ax প্লাস b dx, তখন কি হবে? চলো এটা একবার ডিসকাস করি। ধরো ইন্টিগ্রেশন a বাই ax প্লাস b dx চলে এলো। এক্ষেত্রে একটি মাথায় রাখবে, এখানে কিন্তু উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন। এই ফাংশনটা যদিও আমি ধ্রুবক ফাংশন নিয়েছি, ধ্রুবক মানে কনস্ট্যান্ট ফাংশন, আর এখানে আমার x প্লাস b, এই ধ্রুবকটা যেমন ডেরিভেটিভের বাইরে আসে, এটাও ঠিক বাইরে এরকম চলে আসে। a দিয়ে আমার dx বাই ax প্লাস b হবে, দিয়ে এটা এরকম থাকবে, এটা হবে log mod ax প্লাস b, আর এই ডেরিভেটিভ a প্লাস c, এটা কাট করবে। ক্লিয়ার? কিন্তু যদি এই একই ম্যাথ যদি এটাকে x করে দিতাম, তখন কি করতাম? ইন্টিগ্রেশন x বাই ax প্লাস b dx, তাহলে এই ক্ষেত্রে আমার এইটা একটা ফাংশন হচ্ছে f of x, আর হরেও একটা ফাংশন g of x। তাহলে এই ধরনের যদি কোনো ইন্টিগ্রেশন হয়, তখন এদের ঘাতটা বিচার করতে হয়। ঘাত মানে পাওয়ার। ওই পাওয়ারটার ক্ষেত্রে আমার যদি f of x এর পাওয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু g of x হয়, তাহলে ভাগ করে দিলে হবে। বা যদি নিজস্ব ব্রেন থেকে ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেট মানে নিজস্ব স্টাইলে, মানে অন্য সূত্রেতে রূপান্তরিত করে আর কি, মানে নিজের সুবিধার্থে করা যায়, তাহলে ভাগ করলে হচ্ছে এটা মেন রুলস। আর ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেট মানে ওইটাকে নিজের সুবিধার মতো সাজিয়ে নেওয়া, তা সেটা নিজস্ব তো থাকতে হবে, তার উপর ডিপেন্ড করছে। তা যদি আমরা এটা ম্যানিপুলেট করি, সাপোজ এইটা কেমন করতে পারি, এইটাকে আমি 1/a দিয়ে এখানে ax করতে পারি, একই তো, কারণ আমরা এখানে 1/a নিয়ে a করেছি। আচ্ছা, পরের স্টেপটা এটা b আছে, এটা প্লাস b করে মাইনাস b ও তো নিতে পারি। এই যেটা করলাম এটাকে ম্যানিপুলেট বলা হয়, বা সরাসরি ভাগও করে করতে পারি। তা এই ক্ষেত্রে আমরা 1/a এইটাকে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ইন্টিগ্রেশন dx হয়ে যাবে, পুরো কেটে যাবে। আর আরেকটা কি হবে, মাইনাস, এটা 1/a থাকবে, এটা ইন্টিগ্রেশন b dx, কারণ সরি b বাই ax প্লাস b dx। তাহলে এটার জন্য 1/x dx এর জন্য x হচ্ছে, আর এটা 1/a, আর b টা বাইরে এলে b বাই a, তো আর এটা dx বাই এটা, তাহলে log mod ax প্লাস b, আর এই যে ডেরিভেটিভ করলে একটা a প্লাস হয়ে গেল। তাহলে এই যে আর প্লাস c টা নিয়ে নেবে, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে গেল। এবারে অনেক ক্ষেত্রে আমরা ভাগ করতে হয়,
একটা एग्जांपल দেখিয়ে দিই ভাগ কেমন ভাবে করতে হয়। এটা ভাগ করলে একই রকম আসবে। সাপোজ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4x প্লাস 1 dx টা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করব? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4, তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 4 কে x প্লাস 1 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রথমে x কিউব নেব, নিলে এটা হবে x4 প্লাস x কিউব, মাইনাস করলে এটা মাইনাস মাইনাস কাট মাইনাস x কিউব, আবার মাইনাস x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস x স্কয়ার, আবার এটা প্লাস প্লাস কাট, তাহলে x স্কয়ার, এটাও প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x, এটা কাট মাইনাস x, তো মাইনাস 1 মাইনাস x প্লাস 1, তাহলে এই ক্ষেত্রে আবার মাইনাস 1 এটা প্লাস, তাহলে 1। তাহলে আমরা যেমন 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 পূর্ণ 1 এর 2 হয়, তার মানে 5/2 সমান 2 পূর্ণ 1 এর 2, এটাকে লিখতে পারি 2 প্লাস হাফ। তাহলে এটাকে ওরকম ইউক্লিড যে মেথডটা দিয়েছিল ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ, ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলছে। তাহলে এখানে ইউক্লিডের প্রসেসটা লেগে যাচ্ছে, ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এইটাকে আমরা এই টোটাল ভাগ করে যেটা পেলাম এত পূর্ণ এত বাই এত, তাহলে এই x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি কি ওই এত পূর্ণ মানে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 1 এত পূর্ণ 1 বাই এত, তাহলে এটা প্লাস করে দিচ্ছি এইটা। তাহলে এই উপরের যা এই টোটালটা এই ভাগটাকে তাহলে আমরা কি রকম লিখতে পারি? x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 dx, এটাকে লিখতে পারি এই টোটালটাকে। কারণ আমি একটু আগে বললাম এইটাকে যদি x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে আমার এইটা রেজাল্ট হচ্ছে, তাহলে আমি এটার জায়গায় এটা লিখতে পারি তো। তাহলে এবারে ওইটাকে আমরা প্রত্যেকটা এবার বিচ্ছেদ করে নিলে এটা হচ্ছে x কিউব dx, এটা হচ্ছে x স্কয়ার dx, এটা x dx, এটা dx, আর এটা ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1। এটা যদি ক্যালকুলেশন করি x4 বাই 4, এটা x কিউব বাই 3, এটা x স্কয়ার বাই 2, এটা x আর এটা log mod x প্লাস 1 আর প্লাস থিটা নিয়ে নিলাম। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করে আর লসাগু করে দিয়ে হরগুলো একই সংখ্যা আনা যেতে পারে। তাহলে এই যে যতগুলো আমি ডিসকাস করলাম এর নেক্সট দিনে আমি এর উপরে আরো কিছু সূত্রের উপরে আরো কিছু ইন্টিগ্রেশন আলোচনা করব। আজ ঠিক এতটাই থাক। তাহলে ইন্টিগ্রেশনের বেসিক থেকে কি জিনিসটা আমি মোটামুটি একটু ক্লিয়ার করলাম, এরপরে ক্লাসে আরো সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব।